প্রিয় দর্শক, আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমারে এই অনুষ্ঠানে। চলছে বইমেলা। বইমেলায় আমরা বইয়ের আড্ডা নিয়ে এসেছি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন সাগরিকা নাসরিন। ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালো। আপনার তো নয় নয় করে অনেকগুলো বই বেরিয়ে গেল। একটু আগে বলছিলেন 26টি বই, তার মধ্যে উপন্যাস কটি, গল্প কটি? আমার 26টির মধ্যে একটি মাত্র গল্পের বই, আর বাকিগুলো সব উপন্যাস। আমরা সেই গল্প দিয়ে শুরু করতে চাই আজকের আড্ডা। আধখানা বসতি তাহার, এটার মধ্যে এই যে তাহার, কি কথা তাহার শোনে, আমরা সেই জীবনানন্দ দাশের কাছে ফিরে যাওয়ার মতো একটা অবস্থা। এই গল্পের উপজীব্য কি? আধখানা বসতি তাহার আমার একটি গল্পের বই, একমাত্র গল্পের বই। আর এই গল্পের বইটির যতগুলো গল্প আছে অধিকাংশই আমি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে লিখেছি। আমি তৃতীয় লিঙ্গের মানুষের সাথে মিশতে, তাদের গল্প করতে, তাদের সুখ দুঃখ, তাদের বঞ্চনা, এগুলো ধারণ করতে আমার নিজের ভিতরে আমি আসলে আমি একদম অন্তর থেকেই আমি তৃতীয় লিঙ্গের মানুষগুলোর জন্য ভাবি এবং তাদের জন্য কিছু করতে চাই এবং লিখি। মানে আপনার মগজে, মননে, চিন্তায়, চেতনায় আমি তৃতীয় লিঙ্গকে ধারণ করি এবং এই মানুষগুলোকে আমি এত কাছে থেকে দেখেছি এবং তাদেরকে নিয়ে আমি আরও লিখতে চাই। মাত্র আমি 4টে বই লিখেছি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে, ভবিষ্যতে আরও লিখতে চাই। কারণ এদেরকে নিয়ে কি সমাজে ওভাবে তাদেরকে নিয়ে ভাবার, তাদেরকে নিয়ে কাজ করার বা তাদের একটি সুন্দর একটি ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার কিন্তু মানুষের অভাব রয়েছে। আচ্ছা, আপনার আধখানা বসতি, এটা কি সেরকমই কোনো কিছু ইঙ্গিত বহন করে যে আসলে তারা পূর্ণ বসতি কখনোই পেয়ে উঠছে না, পাচ্ছে না আমাদের সমাজে? হ্যাঁ, সেরকমই আধখানা বসতি, যে পরিপূর্ণ জীবন তো তারা পায় না। একজন তৃতীয় লিঙ্গের মানুষ সে তো কখনো পরিপূর্ণভাবে নিজেকে মানুষ ভাবতে পারছে না। কি সে যাদেরকে আমরা হিজড়া বলি, তারা কিন্তু আমাদের তোমার আমার মতোই কিন্তু তারা মানুষ, কিন্তু তাদেরকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয় এবং জন্ম থেকেই তারা কিন্তু বঞ্চিত। তারা পরিবার থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা অবহেলিত। তো এই যে তাদের বুকের যে হাহাকার, বঞ্চনা, এখন তারা তো সৃষ্টি স্রষ্টারই, এবং এক্ষেত্রে তাদের কিন্তু তেমন কোনো দায় নাই। না, তাদের তো কোনো দায় নেই। জন্মের জন্য তুমি যেমন জন্ম নিয়েছো একটি পরিবারে, তারাও কিন্তু একটি পরিবারেই জন্ম নিয়েছে এবং পরিবারে জন্ম নিয়ে পরিবারের মানুষগুলো কিন্তু তাদেরকে মানুষ ভাবছে না। এবং যখন চারপাশের মানুষগুলো তাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, একদম সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, তখন পরিবারের মানুষগুলো চিন্তা করে যে সে এমনও চিন্তা করে যে মরে যায় না কেন, মরে গেলেই বরং বেঁচে যাব। তো এই দায়টা তাদের না, তো তাদের তো কোনো দায় নেই। সে তো স্রষ্টার সবার সৃষ্টির মতো সেও অমর সৃষ্টি, আমি বলবো আশরাফুল মাখলুকাত। তো আশরাফুল মাখলুকাত হিসেবে আমি যেমন সম্মান নিয়ে বাঁচতে চাই, তুমিও চাও, আমরা সবাই কিন্তু সম্মান নিয়ে বাঁচতে চাই। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষগুলো কিন্তু এভাবে সম্মান নিয়ে বাঁচতে পারে না, তাদেরকে বাঁচতে দেওয়া হয় না। প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দেওয়া হয় যে তুমি আমাদের চেয়ে আলাদা, তুমি আলাদা, তুমি অন্য আরও 10 জনের মতো মানুষ না, তুমি ডিফারেন্ট টাইপের মানুষ। এবং এই যে কষ্টটা তাদের, যে এটা ভয়ঙ্কর একটি কষ্ট, যেটা আসলে আমাদের পক্ষে বুঝে ওঠাও অনেক কঠিন। একটা তার কি একটা অন্য একটি মানুষকে সে ধারণ করছে তার শরীরে। শরীর কিন্তু তার অবয়বটা একরকম, স্ট্রাকচার একরকম, কিন্তু সে ভিতরে লালন করছে আরেকজন মানুষকে। এবং এটাকে অনেক সময় বলা হয় যে লাশ বয়ে বা নিজের লাশ নিজের কাঁধে বহন করছে তারা। এই জীবন কিন্তু অনেক কষ্টের, অনেক ভয়ঙ্কর জীবন মৃত, যেটাকে আমরা বলি, বেঁচে আছে কিন্তু জীবন মৃত। আচ্ছা, আপনার এবারের বইমেলার বই নিয়ে একটু শুনতে চাই। বইটি এখনো হয়তো পৌঁছায়নি, 2-1 দিনের মধ্যে প্রকাশিত হবে। সেই বই সম্পর্কে একটু জানতে চাই, কি নাম? এবারে আমি যে উপন্যাসটা লিখেছি, কেউ কথা কয়। তো আমার কেউ কথা কয় আসলে শুনলে নিশ্চয়ই মনে হচ্ছে তোমার যে কেউ কথা কয়, কেউ কথা কয়। আমার তো মনে হচ্ছে বউ কথা কয়, একটি পাখি আছে, বউ কথা কয়। কেউ কথা কয়, এ থেকে আমার কাছে মনে হচ্ছে কেউ কথা কয়, সবাই কথা কয় না। তো আমি যে ঘটনাটি নিয়ে লিখেছি, এই বইয়ের 2টি চরিত্র আছে, যে তমা এবং তাজুলকে কেন্দ্র করেই আর কি আমি বইটি লিখেছি। তো এটি একটি প্রেমের উপন্যাস, একটি বঞ্চনার, একটি বিরহের উপন্যাস। তো আমার যে লেখালেখির, যেটি তুমি হয়তো জানো হয়তো, যে আমি যা দেখিনি তা লিখিনি। আমি তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে লিখি বা সমাজের যে কোনো একটি চরিত্র নিয়ে লিখি, প্রত্যেকটি চরিত্র আমি দেখেছি। কেউ কথা কয় এই উপন্যাসটি কিন্তু পড়লে পাঠক বুঝবে যে এটিও কিন্তু সমাজ থেকে নেওয়া, এবং তুই পড়লেই বুঝবে যে কোন ঘটনা থেকে এটি নেওয়া হয়েছে। তো তাজুল আমাদের সমাজেরই একটি সৃষ্টি। তাজুলের যে বিরহ, তার যে জীবনের যে ইতিহাস,
বিভিন্নভাবে ধাপে ধাপে কিন্তু তাকে নিয়ে গেছে একটি হাহাকারের দিকে এবং একটি পর্যায়ে সে জীবন দিয়ে কিন্তু প্রমাণ করে গেছে যে সে তার বাল্য সখীকে কথা দিয়েছিল যে আমি আর কোথাও যাব না। সে কোথাও যায়নি, সে জীবনকে পৃথিবী থেকে চলে গেছে কিন্তু সে আর কোথাও যায়নি। তো এটা তো এখন আমাদের সমাজে যে প্রেম, আমরা গতানুগতিক যে প্রেমটাকে দেখছি যে না প্রেমিকার বিয়ে হয়ে গেল, সে আবার আরো কারো প্রেমে পড়ে গেল, অর্থাৎ সেই বারোয়ারি প্রেমের গালে একটা চপেটাঘাত এখানে রয়েছে। চপেটাঘাত রয়েছে। এই মুহূর্তে 2-1 লাইন আপনার কাছে আবৃত্তি শুনতে পারি, ছোট্ট করে 2 লাইন, তাতেই বুঝতে পারবো যে আপনার আসলে কবিতা সম্ভাবনাময় একটা আবৃত্তি শিল্পী আমরা পেতে যাচ্ছি কিনা। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পাবার আলে পায়ের ছায়ায় আমাকেই তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছুব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পাই। নির্মলেন্দু গুণের কবিতা, অনেক ধন্যবাদ। তুই উঠবি আমার নাই, অনেক সুন্দর হয়েছে। আমার বৈতরণী নাই, নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শুব, হাত দিয়ে তো ছোব না মুখ, মন দুঃখ দিয়ে ছোব। ধন্যবাদ। এবং আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনি লিখতে লিখতে যখন টায়ার্ড হয়ে পড়েন অথবা কবিতা পড়তে পড়তে তখন আপনার একটু ইচ্ছে হয় না যে কিছু একটা পান করি, তেষ্টা? হ্যাঁ, আমি তো চা কফি, এটা তো আমি তো মনে করি যে সব রাইটারই তার লেখার সাথে। আমি একজন লেখকের নাম বলতে চাই, এটা হয়তো আরো কয়েকবার বলবো, আর্নেস্ট হেমিংওয়ে কফির প্রতি এতটাই আসক্ত ছিলেন, ওনার নামে একটা ব্লেন্ডস আছে, ওটার নাম হলো হেমিংওয়ে ব্লেন্ডস। এবং উনি যখন ফ্রান্সে, উনি তো আসলে আমেরিকান, যখন ফ্রান্সে এলেন উনি একটা ক্যাফেতে প্রায় যেতেন, ওটার নাম হলো লো সিলেক্ট। আমার কফি প্রীতি রয়েছে, এই জন্য আমি জাস্ট জানতে চাই। না, এটা রাইটারদের সাথে তো চা এবং কফি এটা তো একদমই অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা খেতেই হবে। হ্যাঁ, আর লিখতে পারছি না বা কোথাও থেমে গেছি আর এগোতে পারছি না, তখন তো আমাদের রাইটার্স ব্লকটাও কাটিয়ে দেয়। হ্যাঁ, রাইটার্স ব্লক নিঃসন্দেহে এটি কাটাতে কিন্তু কফির জড়িয়ে নেই। আপনি কফি মেট নাকি কালো কফি? আমার একটা বইয়ের নাম কালো কফি, ব্যাংকক কফি, হ্যাঁ, বাংলাদেশ কফি। আচ্ছা, বইমেলায় তো গিয়েছেন, মেলার অবস্থা কি, পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, বইমেলা তো এখনো জমে ওঠেনি, উঠছে একটু একটু করে, বইমেলা জেগে উঠছে। কারণ আপনার বই এখনো আসেনি, তাই না? আমার এখনো বই আসেনি, আমার 10 তারিখে বইটি আসবে। আমাদের বর্তমান প্রজন্মের জন্য আপনি কি বলবেন? তারা কি যথেষ্ট বই পাঠাভ্যাসে অভ্যস্ত হয়েছে নাকি আসলে সোশ্যাল মিডিয়া যে কথাগুলো আমরা বলে থাকি? না, আমি সবসময় একটি কথা বলি যে আমরা চিন্তায় চেতনায় কিন্তু আমরা পিছিয়ে আছি। এটি অনেকে হয়তো বলবে না বা স্বীকার করতে চাইবে না, কিন্তু আমি এটা সবসময় স্বীকার করি যে আমাদের চিন্তার জায়গাটি, তুমি যদি তোমার না থাকে, চিন্তার বৃহত্তর পরিসর যদি তোমার না থাকে, চিন্তা নেই, তুমি তাহলে ওই জায়গাটিতে পৌঁছবে কি করে? তো আমাদের যদি একটি জায়গা টার্গেট থাকে যে আমরা একটা জাতি হিসেবে আমাদের সেই চেতনার একটি জায়গাতে আমরা যেতে চাই, আমরা সেটি কিন্তু পৌঁছাতে হলে আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে। এবং আমার কাছে খুব দুঃখ লাগে যখন আমরা আসলে বই পড়ুয়া জাতি না, আমার কাছে মনে হচ্ছে এটাই, যে আমরা বই পড়ুয়া জাতি হলে আমরা যখন বিদেশে গেলে যেমন দেখি যে ট্রেনে উঠেছে একটা বই, বাসে উঠেছে একটা বই খুলে পড়ছে, এত বই পড়ে, কিন্তু এই দৃশ্য কি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি? আমাদের সবার হাতে একটি মোবাইল, এই মোবাইলে হালকা চিন্তা করছে, হালকা কথা বলছে। আমাদের তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্ম কিন্তু এই যে মোবাইলের বাইরে কিন্তু কিছু ভাবছে না। তারা কিন্তু বলতে চায় তারা ইলেকট্রনিক বুক, ই-বুক পড়ছে, ছাপার বইটা কিন্তু এমনি ছাপার বইয়ের যে একটা ঘ্রাণ, ছাপার বইয়ের যে একটা আকুতি, ছাপার বইয়ের যে একটি ভীষণ রকমের যে একটি ভালো লাগা, লেগে থাকা যে বইটাকে ছোঁয়া, সেই ছোঁয়াটি কিন্তু একটা মোবাইলে হয় না। এটি ইবুক বলে, এটা আমার ব্যক্তিগত অভিমত যে ইবুক হ্যাঁ পড়ছে, ওটাও তো পড়া হচ্ছে, কিন্তু ছাপার বইয়ের যে অক্ষরে যে আমরা যেভাবে আমরা টাচ করতে পারি, ছুঁয়ে যেতে পারি, প্রতিটি লাইনকে আমরা যেভাবে নিজের করে মন দিয়ে ছুঁতে পারি, মন দিয়ে ছুঁয়ে যায়, সেটি কিন্তু এটি কিন্তু ইবুকে হয় না। তো আমি বলবো আমার নতুন বর্তমান প্রজন্মকে সবসময় আমি একটি কথা বলি, প্রচুর বই পড়তে হবে। একটা জাতি বই না পড়লে কখনোই সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কিন্তু বলে যে টুডেজ রিডার ইজ টুমরোস লিডার।
আজকে যারা পড়ছে তারা একসময় সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। তো আমাদের সেই জায়গাটি কিন্তু যত আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম যত বই পড়বে, তত তার চিন্তা চেতনায় ততটাই সে এগিয়ে যাবে। এবং একটি সুন্দর যদি একটি জাতি আমরা আশা করি, বা একটি সুন্দর একটি ভবিষ্যৎ যদি আমাদের বর্তমান প্রজন্মের আমরা পেতে চাই, নিঃসন্দেহে তাদেরকে বইয়ের দিকে। এবং আমি মনে করি যারা নিয়মিত বই পড়ে তাদের মধ্যে কুপমণ্ডুকতা থাকে না, তারা পরমত সহিষ্ণু হয়। হ্যাঁ, আমরা যে বই পড়ে না সে কি কুয়োর ব্যাঙ চিন্তা করছে যে ওইটাই তার পৃথিবী, কিন্তু আসলে কি পৃথিবীটা কুয়োর মতো? ব্যাংকটার কাছে ওইটুকু পৃথিবী, তার যে মোবাইলে আসক্ত হয়ে গেছে তার কাছে তো কুয়োর ব্যাংকের মতো কুয়োটাই পৃথিবী, কিন্তু এতগুলো যে মহাসাগর আছে সে মহাসাগরের সন্ধান তো সে জানে না। এবং এটাও বলা হয় যে যিনি বই পড়েন না তার সঙ্গে আসলে অশিক্ষিত লোকের খুব একটা তফাৎ নাই, কারণ অশিক্ষিত লোক পড়তে পারে না, আমি তো কোনো বন্ধুত্বই করব না, হয়েও পড়ছেন না। আমি যে মানুষ বই পড়ে না সে আমার বন্ধু হতেই পারে না। এবং যে কারো আপনি যদি বসার ঘরে যান তার সেন্টার টেবিল দেখে বুঝতে পারেন যে এই লোকটা কোন পর্যায়ের মানুষ, কোন ঘরানার রাইট। সেটি হ্যাঁ, নিঃসন্দেহে। আপনি বই পড়েন না, আপনি যেমন আপনি রাইটার, আমি হ্যাঁ যে বই পড়ে মানে প্রথমেই তাকে ভালো লাগে। আপনি একটা যে বই পড়ছে, বই পড়া মানুষকে কিন্তু তার গেট আপ সেট আপেই কিন্তু বোঝা যাবে যে সে বই পড়ে কিনা। কারণ আমি এই জন্য কিন্তু আমি কিন্তু লিখি কিন্তু সকালবেলা, আমার যতটুকু আমি লিখেছি আমি সকালবেলায় কিন্তু লিখি। আর আমার ক্ষেত্রে উল্টো, আমার লেখা মাথার মধ্যে এলে এই লেখা আমাকে ঘুমোতে দেয় না, সকাল কি বিকেল সেটা কোনো বিষয় নয়। সেটাই। আমাদের পাঠকদের জন্য কিছু বলুন, আমরা শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। হ্যাঁ, পাঠকদের উদ্দেশ্যে একটাই আমার অনুরোধ যে বেশি করে বই পড়বেন। বইয়ের প্রতি আমাদের বর্তমান প্রজন্মকে তাদের বইয়ের দিকে ধাবিত করবেন। বই যেন তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে ওঠে, এবং বই ছাড়া কিন্তু আমাদের কোনো মুক্তি নেই। এটি কিন্তু একদম শুধু বলার জন্যে বলা না, এটি একদম ভিতর থেকে বলা। আমি হৃদয়ে ধারণ করে এই কথাটি বলছি যে বই ছাড়া আপনার কোনো যাওয়ার জায়গা নেই। আমাদের সন্তান যদি বই না পড়ে সে কিন্তু একটি উন্নত রাষ্ট্র কখনো, উন্নত জাতি কখনো আপনাকে উপহার দিতে পারবে না। সুতরাং বই পড়তে হবে, সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে, কোনো বিকল্প নেই। অশেষ ধন্যবাদ সাগরিকা নাসরিন আপনাকে আমাদের এই শোয়ে সময় দেওয়ার জন্য। আশা করছি আবার দেখা হবে আপনার সঙ্গে অথবা নতুনতর কোনো অতিথির সঙ্গে। এবং প্রিয় দর্শক, আমাদের এই বই ভালোবাসি তোমারে এই অনুষ্ঠানটি আপনাদের জন্য এবং যারা বই পড়ে, বই ভালোবাসে তাদের জন্য। দেখা হবে আবারও। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।